অশ্বিনীকে হেসে বললাম, এই না হে, আজ তো সেখানে যাওয়ার পরিকল্পনা করিনি, একটু বাড়িতে কেনাকাটার দরকার ছিল, তাই একটু বেরিয়েছিলাম। পরেক্ষণেই অশ্বিনীর হাসি বিস্তৃত মুখটা ছোট হয়ে এলো। ওহ, তা আমি ভাবলাম পাসিং শো নিচ্ছ যখন ঠাকুরের থানেই ফুল চড়াবে। তা চলো না, যাওয়া যাক। কেনাকাটা করবে খন? সংসারের আবদার কি আর এক রাতের মধ্যে কিনে মিটিয়ে দিতে পারবে নাকি? আমি হাত ঘড়িটার দিকে তাকালাম, 4:15 বাজে। অশ্বিনী ভুল কিছু বলেনি। এমনিতেও পুজোর সময় দোকানপাট রাত্রেও খোলা থাকবে, অসুবিধা নেই। তাছাড়া যাই হোক, ছুটি পাওয়ার আনন্দটা যদি একটু গল্প দিয়ে দ্বিগুণ করা যায় তাহলে মন্দ তো নয়। আমি হেসে বললাম, আমি তো পাসিং শো কিনিনি। দাঁড়াও তাহলে একটা। আমাকে হাত তুলে থামিয়ে অশ্বিনী বোঝালো তার কেনা আছে, সঙ্গে সে তেলে ভাজাও কিনেছে, তার হাতে আছে। আমি এতক্ষণ সেটা লক্ষ্য করিনি। দুজনে মিলে হেঁটে গিয়ে ধর্মতলাগামী ট্রামে উঠে পড়লাম। যেতে যেতে অশ্বিনীর অদ্ভুত রকমের শান্ত ভাব দেখে খুব অবাক লাগলো। যাই হোক, রাস্তায় আমি আর কিছু বললাম না, তবে মনে হলো কোনো একটা বিষয়ে যেন ঠিক সে খুশি নয়। মঠলেনে পৌঁছে তারানাথের বাড়ির সামনে গিয়ে দেখি স্বয়ং তারানাথ তান্ত্রিক তার বাড়ির ছোট তুলসী মঞ্চের সামনে ধূপ দেখিয়ে হাত জোড়ো করে বিড় করে কি বলছে। দেখেই বুঝলাম স্নান সেরে শুদ্ধ কাপড়ে সন্ধি পুজো চলছে। কিছুক্ষণ তাই দাঁড়িয়ে গেলাম। তারানাথ এখন শহরে থাকলেও তার বাড়ির সামনের পরিবেশটা যে গ্রাম্য অনুকরণেই রাখতে চায় সেটা ভালোই। বাড়ির সামনে তুলসী মঞ্চ, বাগানও একটা আছে নিজের হাতে তৈরি করা। তারানাথ নিজের কাজ শেষ করে আমার দিকে তাকিয়েই, এসো এসো, ভেতরে এসো বলে বাড়ির ভেতরে যেতে লাগলো। মনে হলো আমরা যেন বাইরে এসে অপেক্ষা করছি সেটা তারানাথ আগে থেকেই না দেখেই বুঝতে পেরেছে। যদিও আমাদের কাছে এটা খুব আশ্চর্যের কিছু না, তারানাথের পক্ষে এটা সম্ভব। বৈঠকখানায় এসে বসলাম এবং বললাম, কি ব্যাপার ঠাকুরমশাই, আজ এত তাড়াতাড়ি সন্ধে পুজো? তারানাথ বলল, আজকের এই মুহূর্ত সন্ধ্যা পুজোর জন্য আদর্শ এবং শুভ। দৃক্সিদ্ধ বিশুদ্ধি সিদ্ধান্ত পঞ্জিকাতে সেই রকমই বলা আছে। তোমরা আজকের দিনের লোকেরা তো সেসব মানো না। অনেকেই এসব করে না, আর যারাও বা করে নিজেদের সময় সুবিধা মতো শুধু দিতে হবে বলে ধূপ জল দিয়ে কাজ সারে। তারানাথ বন্ধ কিছু বলেনি। আধুনিকতার ছোঁয়ায় সাধারণ মানুষের মনে ভক্তিভাবও এখন যেন সময়ের ওপর নির্ভর করে জাগ্রত হয়। তারানাথ অনেকক্ষণ অশ্বিনীর দিকে তাকিয়ে বলল, মনে হচ্ছে ছুটি টুটি পাওনি, সেজন্য মুখ গোমড়া করে বসে আছো। অশ্বিনী একটু চমকে ওঠে, হ্যাঁ? ও হ্যাঁ হ্যাঁ বলে আবার যেন আগের মতোই মিইয়ে গেল। এখানে আসার পর থেকে সে একটাও কথা বলেনি। এবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ঠিকই বলেছেন ঠাকুরমশাই। বিভূতিকে দেখুন, ওদের অফিসের বস বাঙালি, দিব্যি পুজোর কটা দিন টানা ছুটি দিয়েছে। আমাদের শুধু অষ্টমী আর দশমীতে ছুটি, আর সেটাও এবছর দেখে দেখে রবিবারই পড়েছে। আরও একটা ছুটি মার গেল। তারানাথ হেসে বলল, এই ব্যাপার, মানুষের দুঃখ যত না বেশি নিজের খারাপ পরিস্থিতিতে হয়, তার থেকে বেশি হয় অন্যের ভালোতে। সবই আমার কর্মের ফল, বুঝলেন ঠাকুরমশাই? আচ্ছা ঠাকুরমশাই, একটা কথা মনে পড়লো। একটা জিজ্ঞাসা অনেক দিন ধরেই মনে ঘুরপাক খাচ্ছে। কর্মের ফল বলে আদৌ কিছু হয়? কথা বলতে বলতে অশ্বিনী একটা পাসিং শো তারানাথের উদ্দেশ্যে বাড়িয়ে দিল। সেটা মুখে ধরিয়েই সে বলল, হয় বই কি, আমাদের শ্রী ভগবত গীতাতে তো সে কথাই বলা আছে।
কর্মই জীবন, কর্মহীনতাই মৃত্যু। তোমার কর্মের জন্য তোমার জীবন, আবার কর্মের জন্যই মৃত্যু। আর যদি কর্মফলের কথা বলো, বিশুদ্ধ তন্ত্র সাধনা দৃঢ় কর্মের উপর মূলত বিশ্বাসী, অর্থাৎ যে কর্মের ফল অপরিবর্তনীয়। তবে আমি অদৃঢ় কর্মের উপরও বিশ্বাস রাখি বই কি। দৃঢ় হোক বা অদৃঢ়, কর্মের ফল নিষ্ঠা, অধ্যাবসায় আর প্রতিকারের দ্বারা কিছুটা পরিবর্তন করা যায় আর কি। মার্কণ্ডেয় পুরাণের নাম শুনেছ নিশ্চয়ই। আমি বললাম, শুনেছি, তবে কোনোদিন পড়িনি। স্বয়ং মার্কণ্ডেয় ছিলেন দেবাদিদেব মহাদেবের মানস পুত্র। তিনিও তো নিজের ভক্তি আর কর্মের জোরে স্বয়ং মহাদেবকে এক প্রকার বাধ্যই করেছিলেন মৃত্যুর মতো চিরসত্যকেও তার থেকে দূরে রাখতে। আবার যদি আদিগুরু শঙ্করাচার্যের কথা ভাবো, তার মৃত্যু স্বল্প বয়সে নিশ্চিত, তবুও নিজের কর্ম ও অদ্বৈত বেদান্ত সাধনার জোরেই তিনি আজও অমর হয়ে আছেন। সবই কর্ম, বুঝলে, কর্মই ধর্ম। আদিগুরুর কথায় একজনের কথা মনে পড়ে গেল। শেষের কথাগুলো জানলা দিয়ে বাইরে তাকিয়ে বিড়বিড় করে বলল তারানাথ। ঠিক যেমন কোনো চিন্তায় ডুবে থাকলে মানুষ বলে, ঠিক সেই রকম। বুঝলাম আজ তার মানে এটাই, আমাদের গল্পের বিষয়বস্তু এটাই হতে চলেছে। তারানাথকে চেপে ধরলাম। সে বলল, বসো, তেলে ভাজা ঠান্ডা হয়ে গেছে, ওগুলো গরম করে মুড়ি ছোলা দিয়ে নিয়ে আসি। কথাবার্তার মাঝে পড়ে অশ্বিনীর সামনে থাকা তেলে ভাজার কথা আমরা প্রায় বলেই গিয়েছিলাম। তারানাথ সেটা নিয়ে ভেতরে চলে গেল। সেই ফাঁকে আমরা বাইরে এসে সিগারেট ধরালাম। কিছুক্ষণ পর তারানাথের খুক খুক কাশের শব্দে বুঝলাম ও এসে গেছে। আমরাও সিগারেট শেষ করে ভেতরে এলাম। সর্ষের তেল আর ছোলা দিয়ে জপজপে করে মাখানো মুড়ি আর গরম তেলে ভাজা। নাও নাও, সব খাওয়া শুরু করো। এই বলে তারানাথ তান্ত্রিক গল্প শুরু করলো। জীবনের একটা সময় আমি সংসার ছেড়ে সাধু সঙ্গের নেশায় বাইরে বাইরে ঘুরেছি। সে কথা তো তোমাদের আগেও বলেছি। কত রকমের লোক দেখেছি, কতজনের সাথে মিশেছি, কিন্তু আজ যার কথা বলতে চলেছি সে ছিল সত্যি অদ্ভুত একজন। গোটা ঘটনায় আমি ছিলাম কেবলই এক দর্শক মাত্র। ঘুরতে ঘুরতে উঠেছি বীরভূম জেলার একটা প্রত্যন্ত গ্রামে। সময়টা শীতের সন্ধ্যা। গ্রামে ঢোকার মুখে একটা ছোট্ট মিষ্টির দোকান। গেলাম সেখানে, জিজ্ঞেস করলাম, আজকে রাতটা এখানে থাকার মতো জায়গা কোথায় পাবো বলতে পারেন? এই ঠান্ডার মধ্যে তো এভাবে বাইরে কাটাতে পারি না। দোকানি আমার সামনে হ্যারিকেনটা এনে একটু জোর বাড়িয়ে একবার আপাদমস্তক দেখে বলল, এখানে তো নতুন বলেই মনে হচ্ছে। তা বসুন ভেতরে এসে আগে, এই ঠান্ডায় বাইরে দাঁড়াতে হবে না। ভদ্রলোকের কথা বলার ধরন খুব ভালো লাগলো। ভেতরে গিয়ে একটা বেঞ্চের উপর বসলাম। আমাকে সে বলল, আপনার নাম কি? এখানে কি কোনো কাজের জন্য এসেছেন বুঝি? নিজের নাম পরিচয় দিলাম আর এটাও জানালাম যে কোনো দরকারে না, নেহাত সাধু সঙ্গের নেশায় এখানে আসা।
দোকানের নাম মহেশ ঘোষ, যাতে গোয়ালা। আমি যাতে ব্রাহ্মণ শুনে আমাকে খুব খাতির যত্ন করে মহেশ বলল, চক্রবর্তী মশাই, আপনার যদি আপত্তি না থাকে তাহলে আজকের রাতটা আপনি এইখানেই থাকতে পারেন, আমার বাড়িতে। ব্রাহ্মণ সাধকের আতিথেয়তা করব, এ তো আমার পরম সৌভাগ্য। আর তাছাড়া গতকালই আপনার মতো আরেকজন এসেছিল এখানে, আমার বাড়িতেই আছেন। আপনার সাথে তোমায় পরিচয় করিয়ে দেব। সে মশাই তো সর্বজ্ঞ পণ্ডিত। বেদ বেদান্ত ধর্ম জ্ঞান এই বয়সেই যে এত হতে পারে তা আমার ধারণারও বাইরে। মহেশের থাকার প্রস্তাবে আপত্তি করতাম কিনা জানি না, তবে শেষের কথাগুলো শুনে থাকার নেশাটা বেড়ে গেল। অজ্ঞাত সেই স্বল্প বয়সী ব্যক্তির সাথে সাক্ষাৎ করার বাসনা রেখেই মহেশের কথায় রাজি হলাম। রাতে দোকান বন্ধ করে মহেশের সাথেই ওর বাড়ি এলাম। মহেশের বাড়ির অবস্থা দেখে তাকে অত্যন্ত সচ্ছল মধ্যবিত্ত বলেই মনে হলো। নিশ্চয়ই তার সাধ্য আছে, না হলে কি আর দুজন অজ্ঞাত মানুষের কিছুদিনের ভরণ পোষণের দায়িত্ব সে নেয়। যদিও এতে তার পুণ্য হবে এটাও তার বিশ্বাস। হাত মুখ ধুয়ে মহেশের বাড়ির ভিতর ঢুকলাম। মহেশের বাড়িতে লোক বলতে কেবল সে, তার স্ত্রী আর 2 বছরের মেয়ে সোনামণি। আমার সাথে প্রথম আলাপেই সে আমাকে ঠাকুর দাদা বলে সম্বোধন করতে শুরু করলো। ভারী মিষ্টি মেয়ে। মহেশ আমাকে বাড়ির উত্তর দিকের একটা ঘরে এনে বলল, চক্রবর্তী মশাই, ইনি সেই ব্যক্তি যার কথা আপনাকে বলছিলাম। ঘরের ভেতর উকি দিয়ে দেখলাম গেরুয়া একটা কাপড় গায়ে সাদা ধুতি পরা 1 বছর 20 যুবক আমাদের দিকে পিঠ করে মেঝেতে বসে আছে। মনে হয় সামনে ঝুঁকে কিছু একটা দেখছে। আমরা ভেতরে ঢুকতেই সে আওয়াজ পেয়ে উঠে দাঁড়ালো। সৌম্যকান্তি চেহারা, ফর্সা গায়ের রং, মাথার ঘন কালো চুল ঘাড় অব্দি বিস্তৃত। সব থেকে বিস্ময়কর যেটা, সেটা হলো তার আকর্ণ বিস্তৃত 2টি চোখ। সে চোখের দিকে তাকিয়েই মনে হয় প্রাণবন্ত আর জ্ঞানাসিক্ত সেই দৃষ্টি। ঠোঁটের কোণে লেগে থাকা হাসি সেই শোভাকে আরো বর্ধিত করেছে। যুবক আমাদের দেখেই নমস্কার জানালো। মহেশ আমার সাথে তার পরিচয় করিয়ে দিয়ে বলল, আপনারা কথা বলুন, আমি আসছি একটু। মহেশের বেরিয়ে যাওয়ার পর সেই যুবক পাশে থাকা জল চৌকিখানা একধারে সরিয়ে রেখে একটা শিবপুরাণ ছোট আলমারির মাথায় তুলে রাখল। বুঝলাম সে শিবপুরাণ পড়ছিল। তাকে বললাম, তোমার কথা আমি মহেশ বাবুর মুখেই শুনেছি, এবার কিছু মনে করো না, তুমি করেই বলছি। সে হেসে বলল, না না, ঠিক আছে। আমি চন্দ্রশেখর ভট্টাচার্য, উত্তরবঙ্গের ছেলে। সাধনার নেশায় অল্প বয়সে ঘর ছেড়েছি। প্রকৃত সাধক ও গুরুর সন্ধানে আছি। আপনি? আমিও আমার পরিচয় দিয়ে বললাম, আমিও তোমারই মতো, আমাকে তুমি করে বলো। একই উদ্দেশ্য নিয়ে রাস্তার বেরোনো 2 পথিকের যেমন বন্ধুত্ব হয়, আমার আর চন্দ্রশেখরেরও তাই হলো। দুজনে বেশ ভালোই গল্প শুরু করলাম। বিভিন্ন বিষয় নিয়ে গল্প। মাঝখানে একবার মহেশ এসে আমাদের নতুন কাপড়, গামছার নলেন গুড়ের রসগোল্লা দিয়ে গেল।
শীতের রাতে গরম নলেন গুড়ের তুলতুলে রসগোল্লা খাওয়া আর চন্দ্রশেখরের মতো একজনের সাথে সাধনা ও অধ্যাত্মবাদ নিয়ে চর্চা, আহ, বেশ লাগছিল। ভবঘুরে জীবনের এই স্মৃতিগুলো আজও আমাকে আকর্ষণ করে, বুঝলে। চন্দ্রশেখরের সাথে অল্পক্ষণের আলাপেই বুঝেছিলাম সে যথেষ্টই জ্ঞানী এবং তার থেকেও বেশি সে অনুসন্ধিৎসু। সব কিছু থেকেই কিছু না কিছু একটা শেখার প্রবণতা রয়েছে তার মধ্যে। তার আগ্রহ মূলত বেদ বেদান্ত ও ঈশ্বর সাধনার দিকে হলেও তন্ত্র সাধনাও তাকে আকর্ষণ করে। চন্দ্রশেখরের শরীরের বিশেষ কিছু চিহ্ন ছিল যা দেখে বুঝেছিলাম সে সাধারণ কেউ নয়। সে যখন কথা বলতো তার কপালে ত্রিশূলের ন্যায় একটা শিরা বিন্যাস মাঝে মাঝেই প্রকট হয়ে উঠত। তার গলার মাঝখানে একটা ছোট্ট জন্মদাগ ছিল, ঠিক যেন নীলকণ্ঠ শিব। কৌতূহলবশত তার হাতের রেখা দেখে পরে জেনেছিলাম বিশেষ এক আদ্রা নক্ষত্র তিথির শুভক্ষণে তার জন্ম। সেই সাথে অবশ্য আরও একটা জিনিস দেখে বুঝেছিলাম কেন চন্দ্রশেখর অল্প বয়সেই বেদ বেদান্ত বিষয়ে এত জ্ঞানার্জন করতে সক্ষম হয়েছে। কি সেই জিনিস, তা শুভ না অশুভ, সেসব বলার আগে এই কাহিনীটা বলি শোনো, তাহলে তোমরা নিজেরাই কিছুটা বুঝতে পারবে। আমি আর চন্দ্রশেখর ঠিক করলাম আমরা একটা ঘরেই থাকব। মহেশও কোনো আপত্তি করল না। রাতে বেশ করে দুজনকে খাওয়ালো সে। আমি সর্বভুক হলেও চন্দ্রশেখর নিরামিষ আহার নিত। আমার মতো অবশ্য সে খুব একটা বেশি খেতও না। খাওয়া দাওয়া শেষ হলে পর বিছানায় শুয়ে চন্দ্রশেখরকে বললাম, ভাই, তুমি তো বেদ বেদান্ত এত পড়াশোনা করেছো, তাও তন্ত্র সাধনার কি এমন বিষয় তোমাকে এত আকৃষ্ট করে? চন্দ্রশেখর হেসে বলল, শক্তির আরাধনা আমাকে বরাবরই আকর্ষণ করেছে তারানাথ। তন্ত্র সাধনার মজার ব্যাপারটা কি জানো? শৈব সিদ্ধান্তের কায়িক আগমে বলা আছে, তন্নতে বিস্তার্যতে জ্ঞানম অনেন ইতি তন্ত্রম। তন্ত্র সামগ্রিকভাবে জ্ঞানের বিস্তার করা ছাড়াও এর ব্যবহারকারীকে ত্রাণ বা রক্ষা করে থাকে। তবে যে কোনো সাধনার বিষয়ে যেটা খারাপ লাগে সেটা হলো সাধকের শক্তির অপপ্রয়োগ। কাপালিক তান্ত্রিকরা যারা নিজেদের স্বার্থে সব করেন তাদের নিশ্চয়ই তুমি প্রকৃত সাধক বলে মানো না। চন্দ্রশেখরের কথায় সহমত হলাম। তার সাথে যত সময় কাটাতে লাগলাম তত তাকে নতুন করে চিনতে লাগলাম। সত্যি সে অদ্ভুত। আমার ভবঘুরে জীবনে আমি কোথায় এক বা দু রাত্রের বেশি থাকিনি। চন্দ্রশেখরও শেষ নীতি অনুসরণ করত। আমরা ঠিক করেছিলাম পরের দিনই মহেশের ঘর ছাড়ব, কিন্তু মহেশ ঘোষ নাসরবন্দা। তখনকার সময়ে গ্রামে ঘরে ব্রাহ্মণ সেবা দেবতার সেবার সমান পুণ্যদায়ী বলেই ধরা হতো। মহেশ জেদ ধরে বসল আরো 2 দিন অন্তত তার বাড়ি থাকতেই হবে। এমনিতেই ভবঘুরে জীবনের নেশায় সংসার ছেড়েছি।
কারোর প্রতি কোনো টান নেই। চাইলেই মহেশের প্রস্তাব অগ্রাহ্য করতে পারতাম, কিন্তু সেটা ভালো দেখাতো না। যেই কারণেই থাকুক না কেন, সে তো আমাদের মতো অচেনা অজানা দুই পথিককে নিজের বাড়িতে এই শীতের রাতে আশ্রয় দিয়েছে। আর সব থেকে বেশি ভালো লাগলো যখন মহেশের ফুটফুটে মেয়ে সোনামণি এসে আমাদের হাত ধরে বলল, ও ঠাকুর দাদা, থাকো না গো আমাদের বাড়ি। চন্দ্র দাদা আর তুমি আমাকে অনেক গল্প শোনাবে। জানো, বাবা মা তো আমাকে ভালো করে গল্পই বলে না। তোমরা তো অনেক কিছু জানো, আমাকে গল্প শোনাবে গো। চন্দ্রশেখরের মুখের দিকে তাকালাম। সে মৃদু হেসে ঘাড় নাড়ল। সোনামণির মাথায় হাত বুলিয়ে বললাম, আচ্ছা মা, তুমি বলছো যখন থাকবো, তোমাকে অনেক গল্প শোনাবো। কথা দিলাম। সরল শিশুর মন যে কত পবিত্র আর বিশ্বাসবোধে পরিপূর্ণ হয়, তা সেদিন আরো একবার দেখেছিলাম। আমাদের কাছে গল্প শোনার আনন্দে ছোট্ট সোনামণি খুব খুশি হয়েছিল। দিনের বেশিরভাগ সময়টাই চন্দ্রশেখরের সাথে কাটাতাম। ওর নিষ্ঠাপূর্ণ ও নিয়মানুবর্তী জীবন আমাকে বড় আকৃষ্ট করেছিল। যত ওকে দেখতাম তত মনে হতো চন্দ্রশেখর আর 5 জনের মতো সাধারণ মানুষ নয়। ওর জন্ম একদিন স্বাভাবিকভাবে হয়তো হয়নি, ওর মৃত্যুও হয়তো কেন জানি না মনে হচ্ছিল স্বাভাবিক হবে না। সকালে উঠে অল্প শরীর চর্চা করে স্নান সেরে হাত মুখ ধুয়ে সে বসত ধার্মিক বিভিন্ন গ্রন্থ নিয়ে। প্রতিদিনই সকালে সে তার গলায় থাকা রুদ্রাক্ষের মালা নিয়ে হলুদ মেশানো দুধের বাটিতে চুবিয়ে রাখত। এতে নাকি রুদ্রাক্ষের শুদ্ধিকরণ হয়। দিনের কিছুটা সময় তার সাথে বিভিন্ন বিষয় চর্চা করতাম। গ্রামে ঘুরতে যেতাম মাঝে মাঝে। বিকালে যেতাম মহেশের দোকানে। তার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার সন্ধ্যায় বাড়ি আসতাম। সোনামণিকে দেওয়া কথাও রেখেছিলাম। আমি আর চন্দ্রশেখর তাকে বিভিন্ন বিষয়ে অনেক গল্প শোনাতাম। এভাবেই বেশ নির্বিঘ্নেই কাটছিল দিনগুলো। বিপদ এলো অন্য দিক থেকে। মহেশের বাড়িতে আছি দিন 2 হয়ে গেল। হঠাৎ একদিন সকালে একটা চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল আমাদের। এমনিতে আমার তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যেস, তবে সেদিন কোনো কারণে একটু দেরি হয়েছিল। চন্দ্রশেখর কখন উঠেছে জানি না। দেখলাম ও ঘরে নেই। মেঝেতে জল চৌকির উপর রাখা একটা মহাভারত আর বাটিতে হলুদ মেশানো দুধের মধ্যে চোবানো রুদ্রাক্ষের মালা দেখে বুঝলাম ও হয়তো পড়তে পড়তে এই চেঁচামেচির আওয়াজ শুনে বেরিয়ে গেছে। বাইরে গিয়ে দেখি চন্দ্রশেখর উঠোনের এক পাশে দাঁড়িয়ে, হাতে একটা রুদ্রাক্ষের মালা। এদিকে ভয়ের মুখ করে মেয়েকে নিয়ে একপাশে দাঁড়িয়ে মহেশের স্ত্রী, আর মহেশ বেড়ার দরজার সামনে দাঁড়িয়ে বেশ জোরে জোরে কথা বলছে এক তান্ত্রিকের সাথে। তান্ত্রিকের ভস্ম মাখা দেহ, কপালে সিঁদুরে তিলক কাটা, এক হাতে একটা লাঠি আর অন্য হাতে ছোট ত্রিশূল আর একটা দণ্ডাকার ছোট হাড়, কাঁধে একটা ঝোলা। মহেশ তার উদ্দেশ্যে বলছে, দেখুন বাবা, আপনার কি দান লাগবে আপনি বলুন, আমার সাধ্য থাকলে আমি তা নিশ্চয় দেব। কিন্তু
কিন্তু এভাবে আমার জমি চাইবেন না। বউ বাচ্চা নিয়ে আমি থাকবো কোথায়? তান্ত্রিক রেগে বলল, মূর্খ, তুই বজ্র কাপালিককে দান দিবি কিরে? বজ্র কাপালিক কারোর দানের জন্য অপেক্ষা করে না। তার নজর একবার যে জিনিসের উপর পড়েছে তা সে নিয়েই ছাড়বে। এ জমি মার রক্ত চামুন্ডার সাধনা ক্ষেত্র বানাবো আমি। তুই হটে যা এখান থেকে। মহেশ বলল, না, আমি যাব না। আমার পিতৃপুরুষের ভিটে ছেড়ে আমি কোথাও যাব না। আপনি চলে যান এখান থেকে। এই মহেশ ঘোষ, বজ্র কাপালিক ততক্ষণে ত্রিশূলখানা মহেশের মুখের সামনে ধরেছে। তোর ভালো হবে না বলে রাখলাম। বংশে বাতি দেওয়ার মতো কাউকে পাবি না, শেষ করে দেবো। ততক্ষণে চেঁচামেচি শুনে গ্রামের লোক মহেশের বাড়ির সামনে জড়ো হয়েছে, কিন্তু সাপ সাপান্তের ভয়ে কেউ প্রতিবাদ করতে এলো না। এমন সময় হঠাৎ চন্দ্রশেখর সামনে এগিয়ে গিয়ে মহেশকে একপাশে সরিয়ে বজ্র কাপালিকের মুখোমুখি দাঁড়ালো। এই বয়সের একটা ছেলে যে কাপালিকের মুখোমুখি এভাবে দাঁড়াবে সেটা হয়তো সে ভাবতে পারেনি। চন্দ্রশেখর দৃঢ় কণ্ঠে বলল, করুন দেখি কি করে শেষ করবেন। বজ্র কাপালিক যেন চোখ দিয়ে চন্দ্রশেখরের উপর আগুন বর্ষণ করতে করতে বলল, এই বাচ্চা, তোর রক্ত খুব গরম না? তুই বজ্র কাপালিককে চিনিস না? কিরে মহেশ ঘোষ, তুই আমাকে এক অবলা ব্রাহ্মণের ভয় দেখাচ্ছিস? বিকট শব্দে হেসে উঠল কাপালিক। মহেশ হাত জড়ো করে চন্দ্রশেখরের উদ্দেশ্যে কিছু একটা বলতে গেলে সে তাকে থামিয়ে হাতের মধ্যে রুদ্রাক্ষের মালাটা চেপে ধরে কাপালিকের চোখে চোখ রেখে বলল, করুন, ক্ষমতা থাকলে আমার রক্ত ঠান্ডা করে দেখান। সব কিছুর ওপরে কিন্তু ঈশ্বর আছেন, তিনি কখনো কারোর খারাপ হতে দেবেন না। আপনি ঈশ্বরের নামে অন্যায়ভাবে কারোর জমি দখল করতে পারেন না। বজ্র কাপালিক আর চন্দ্রশেখরের মধ্যে বেশ খানিকক্ষণ একটা দৃষ্টিদ্বন্দ্বের খেলা চলল। ধীরে ধীরে গ্রামবাসীদের মধ্যেও একটা চাপা গুঞ্জন উঠতে শুরু করেছে। তারাও এবার কাপালিকে তীব্র প্রতিবাদ করতে শুরু করলো। বিপাকে পড়ে বজ্র কাপালিক তখনের মতো ওই স্থান ছাড়তে বাধ্য হলো। শুধু যাওয়ার আগে সে বলে গেল, ভালো করলি না মহেশ, এই বজ্র কাপালিক কাউকে ছাড়বে না। দেখবো দেখবো এই ছোকরা তোকে কি করে বাঁচায়। কাপালিক চলে গেলে আমরা সকলে ঘরে এলাম। চন্দ্রশেখর মহেশকে আশ্বস্ত করে বলল, ভয় পাবেন না, আমরা আছি। আপনি বাড়ির কর্তা, আপনি ভয় পেলে বাড়ির বাকি সদস্যরা থাকবে কেমন করে? আমি বললাম, চন্দ্রশেখর ঠিকই বলেছে, আপনি ঈশ্বরের শরণাপন্ন হন, উনি সর্বমঙ্গলময়, আপনার কোনো ক্ষতি হতে দেবেন না। মহেশ আমাদের অনুরোধ করলো আরো কয়েকটা দিন ওনার বাড়িতে থাকার জন্য। মহেশের এই অবস্থায় আমার ওকে একা রাখাটা নিরাপদ নয় ভেবে রয়ে গেলাম। হাজার হোক, ব্রাহ্মণ মানুষ ঘরে থাকলে ও একটু মনে বল পাবে। প্রাতরাশ সেরে আমি আর চন্দ্রশেখর ঘরে এলাম। তার কাছ থেকেই সকালের ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ শুনলাম। সকালে মহেশ তার বাড়ির সামনে বাগানের পরিচর্যা করতে ব্যস্ত ছিল। এমন সময় এক কাপালিক নাকি এসে সরাসরি মহেশকে বলে, যে জমির উপর মহেশের বাড়ির ভিত উঠেছে সেই জমি নাকি দেবী রক্ত চামুন্ডার সাধনা ক্ষেত্রের পক্ষে উপযুক্ত স্থান। কাপালিক নিজে এ বিষয়ে দেবীর স্বপ্নাদেশ পেয়েছে।
যথারীতি গৃহকর্তা এই প্রস্তাবে রাজি হয়নি, আর সেখান থেকেই এই বিপত্তি। চন্দ্রশেখর ঠিকই বলেছে, চন্দ্রশেখর ঠিকই বলেছে। সাধনা অবশ্যই উচ্চ স্তরের ক্রিয়া, কিন্তু তাই বলে সেটার অজুহাতে কারোর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাকে ঘর বাড়ি থেকে উৎখাত করা কখনোই প্রকৃত সাধকের লক্ষণ নয়। চন্দ্রশেখরের কপালে দেখলাম চিন্তার ভাঁজ, আর সেটা কি জন্য তা আমাকে বলে দিতে হবে না। সে আমার হাত ধরে বলল, তারানাথ, আমি কি ঠিক করলাম? হাজার হোক ওই বর্জ্য কাপালিক একজন তন্ত্র সাধক, ওর রোষের মুখে মহেশবাবুকে পড়তেই হবে। আমার জন্য আমি ভয় পাই না, কিন্তু এদের ক্ষতি হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি তার কাঁধে হাত রেখে বললাম, তুমি কোনো ভুল করনি হে। পরোপকারের থেকে বড় ধর্ম আর কিছুই হয় না। তোমার সাহসের আমি প্রশংসা করি। আমি তোমার পাশে আছি। মহেশ ও তার পরিবারের কোনো ক্ষতি হতে দেব না। কিন্তু এই কাপালিক কি করবে কিছুই বুঝতে পারছি না, কিভাবে মোকাবিলা করব। চন্দ্রশেখর ভুল কিছু বলেনি। আসন্ন বিপদের কথা কিছুটা আগে থেকেই আভাস পেলে তার বিরুদ্ধে যুদ্ধটা জমে ভালো। কিন্তু যেখানে বিপদ কি তার কোনো কিছুই জানা নেই, সেখানে লড়াই করা সহজ নয়। তবে কাপালিক যে চন্দ্রশেখরের প্রতিদ্বন্দ্বিতায় সাড়া দেবে তা আমি নিশ্চিত। ততক্ষণে বাতাসে পোড়া রক্তের গন্ধ পেয়ে আমি বুঝে গেছি, বজ্র কাপালিকের ক্ষোভ ধীরে ধীরে প্রতিশোধের আগুনে জ্বলতে শুরু করেছে। মারণ যজ্ঞের প্রস্তুতি শুরু হয়ে গেছে। বিপদের অপেক্ষায় প্রমাদ গুনতে থাকা আমি আর চন্দ্রশেখর অবশ্য সেদিন আর কিছু অস্বাভাবিক হতে দেখলাম না। এমন করে আরো একটা দিন কেটে গেল। সবকিছুই আবার স্বাভাবিকের মতো চলতে শুরু করলো। একদিন বিকালে আমি চন্দ্রশেখরের কাছে বসে রুদ্রাক্ষের বিভিন্ন রকম ব্যবহার ও তার গুণাগুণ সম্পর্কে জানছি। হঠাৎ কারো একটা বিকট কাশি আর ন্যাক্কার তোলার শব্দে আমরা রীতিমতো চমকে উঠলাম। আমি আর চন্দ্রশেখর বাইরে বেরিয়ে এলাম। দেখি মহেশের স্ত্রী বাড়ির উঠানে বসে হয়তো বমি করছে। আমরা ভেতরে চলে এলাম। শীতকালে সর্দি হামেশা লেগে থাকে, আর তা যদি নাও হয় তবে পাচনের সমস্যাজনিত কোনো কারণে হয়তো বমি করছে। সত্যি বলতে আমরা সাধারণ ঘটনা হিসেবে সেটাকে আর পাত্তা দিইনি। ধীরে ধীরে ব্যাপারটার গভীরতা অনুধাবন করতে শুরু করলাম। সন্ধ্যায় মহেশ চিন্তিত মুখে ঘরে ফিরে এলো, একটু তাড়াতাড়ি। চন্দ্রশেখর বলল, এত তাড়াতাড়ি ফিরে এলেন? মহেশ বলল, কি জানি ভট্টাচার্য মশাই, আর সকাল থেকেই দোকানে একটা মিষ্টিও বিক্রি হয়নি। এতদিন ব্যবসা করছি, এমন তো আগে কখনো দেখিনি। আর শরীরটাও খুব একটা ভালো লাগছে না। গাটা বড্ড ম্যাচ ম্যাচ করছে, মনটাও ভালো লাগছে না, তাই চলে এলাম। ততক্ষণে বাতাসে আবার সেই কাঁচা রক্ত পোড়ার গন্ধ আমি আবার পেতে শুরু করেছি, যেটা দুদিন আগেই পেয়েছিলাম। কিন্তু কিছুতেই ঠাউর করতে পারলাম না এটা কিসের প্রভাব। তাহলে বজ্র কাপালিক কি তার প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছে? আমি চন্দ্রশেখরকে ফিসফিস করে বললাম, আমার কিন্তু এই লক্ষণ ভালো ঠেকছে না।
চন্দ্রশেখর বিষয়ের গভীরতা আন্দাজ করেই আর কিছু বলল না। রাত তখন প্রায় 10টা বাজে। খাওয়া দাওয়া শেষ করে চন্দ্রশেখর তার মহাভারত খানা খুলে বসেছে। আমি ওর একটা বই নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করছিলাম। হঠাৎ মহেশ হাঁপাতে হাঁপাতে ব্যস্ত হয়ে ঘরে ঢুকলো। আমি চমকে উঠে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? মহেশের চোখ বিস্ফারিত। এই শীতের মধ্যেও তার শরীর দরদর করে ঘামছে। সে যেন কথা বলার চেষ্টা করেও বলতে পারছে না। তাকে একটু জল দিলাম। সে ঢক ঢক করে জল খেয়ে বলল, সোনামণি, ওকে বাঁচান, রক্ত বমি। কি হয়েছে আর বলে দিতে হবে না। আমরা দৌড় দিলাম মহেশের ঘরের দিকে। ভেতরে গিয়ে যা দেখলাম, সেই বিভীষিকা আমি কোনো দিন ভুলব না। মেঝেতে শুয়ে নিজের গলাটা চেপে ধরে কাটা পাঁঠার মতো ছটফট করছে 10 বছরের ফুটফুটে সোনামণি। খাটের নিচে একপাশে বসে সন্তান হারা মায়ের মতো বুক চাবড়াচ্ছে মহেশের স্ত্রী। সোনামণির গলা দিয়ে গল গল করে বেরিয়ে আসছে রক্তবমি। আমি ছুটে গিয়ে তাকে তুলে নিজের বুকে জড়ালাম। সোনামণি, মারে, এই তো আমি তোর ঠাকুর দাদা এসেছি মা। কিছু হবে না তোর, সব ঠিক হয়ে যাবে মা। এই সোনামণি। আমার কথাগুলো সোনামণির কানে গেল কিনা জানি না। তার কান ফাটানো গোঙানি আর যন্ত্রণার চিৎকারে আমার চোখ ফেটে জল বেরিয়ে এলো। মহেশকে তার স্ত্রীর পাশে থাকতে বলে চন্দ্রশেখর দৌড়ে কোথায় চলে গেল। কিছুক্ষণ পর সে হাতে করে সকালের রুদ্রাক্ষের মালা ভেজানো দুধ হলুদ নিয়ে ঘরে ঢুকলো। তারানাথ, আমি জানতাম বিপদের বেশি দেরি নেই, তাই সকালে এটা রেখে দিয়েছিলাম। যদি কোনো কাজে লাগে, এটা সোনামণিকে খাওয়াতে হবে। বলে চন্দ্রশেখর যন্ত্রণায় ছটপট করতে থাকা সোনামণিকে নিজের বুকে টেনে নিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর বাটিতে থাকা দুধ কি একটা বিড়বিড় করে বলে সোনামণির গলায় অল্প ঢেলে দিল। আশ্চর্য, কিছুক্ষণের মধ্যেই সব শান্ত। সোনামণি ঘুমিয়ে ঢলে পড়ল চন্দ্রশেখরের বুকে। মহেশ যে নিজের মেয়ের এরকম অবস্থাতেও আমাদের উপর ভরসা রেখেছিল, সেটাই অনেক। সোনামণিকে আস্তে আস্তে বিছানায় শোয়ানো হলো। কিন্তু বিপদের এখানেই শেষ না। সাথে সাথে বাড়ির বাইরে এক দানবীয় হাওয়ার দাপট শুরু হলো। অদৃশ্য কোনো এক দানব বিশাল হাওয়ার চাপে যেন গোটা বাড়িটা ভেঙে ফেলতে চাইছে, কিন্তু কোনো একটা বাধা পেয়ে সে সেটা পারছে না। জানলা দিয়ে বাইরে তাকালাম। শীতের কুয়াশাচ্ছন্ন রাতেও পরিষ্কার দেখতে পেলাম মহেশের বাড়ির উঠানের চারপাশে একটা বিরাট হাওয়ার ঘূর্ণি তৈরি হয়েছে। বারবার সেটা ঘরে প্রবেশ করতে চাইছে, কিন্তু পারছে না। ভয় থরথর করে কাঁপতে লাগলো মহেশ ও তার স্ত্রী। তাদের আশ্বস্ত করে আমি ইষ্টমন্ত্র জপ করতে বললাম। চন্দ্রশেখর একটা শিব পুরাণ, 2টো রুদ্রাক্ষের মালা ও কিছু বেলপাতা এনে মহেশের হাতে দিয়ে বলল, এই জগতে সমস্ত শুভ অশুভ শক্তির আরাধ্যই হলেন ভগবান শঙ্কর। এক মনে ওনার স্মরণ করুন, সব ঠিক হয়ে যাবে। আর এই মন্ত্র পড়া দুধের বাটি তোমাকে দিয়ে গেলাম। রক্ত বমি হলে এটা একটু একটু করে গলায় ঢালবে। তারপর সে আমার কাছে এসে বলল,
চলো সে কাপালিকের ব্যবস্থা করা যাক। এত রাতে কোথায়? গ্রামের পশ্চিম প্রান্তের শ্মশান, সেখানেই আছেন বর্জ্য কাপালি। শ্মশান ছাড়া রুদ্র রাক্ষসের সাধনা সম্ভব নয়। রুদ্র রাক্ষস কি তা আমি এর আগে জানতাম না। ভূত ডামন তন্ত্রেও এর উল্লেখ পাইনি। রুদ্রশেখর কি তা চন্দ্রশেখরকে প্রশ্ন করতে সে বলল। চলো রাস্তায় সব বলবো, এখন সময় নেই। যাই হোক, আমরা যাওয়ার জন্য তৈরি হলাম। চন্দ্রশেখর মহেশকে বলল, আমরা চললাম। ওই কাপালিকের সাথে বোঝাপড়া করে আপনার সমস্যা সমাধান করে তবেই আসব। কথা দিলাম। আপনি কিন্তু দরজা জানলা সব বন্ধ করে ঘরেই থাকবেন। যাই হয়ে যাক না কেন বাইরে বেরোবেন না। আমরা বাড়ির বাইরে বেরিয়ে এলাম। চারিদিক থেকে 4টে ঘূর্ণি স্তম্ভ যেন ঘিরে রেখেছে গোটা বাড়িটাকে। সাথে বিভৎস এক অপার্থিব পৈশাচিক গর্জন। পরতে পরতে যেন অপমানিত বজ্র কাপালিকের ক্ষোভ আমাদের সামনে ফুটিয়ে তুলছে। হাওয়ার দাপটে আমি আর চন্দ্রশেখর দাঁড়াতে পারছিলাম না। সে আমার হাত ধরে টেনে বেড়ার সামনে নিয়ে এলো। বেড়ার দরজা খোলার পরিবর্তে আমরা বেড়া ডিঙে লাফিয়ে বাইরে বেরিয়ে এসেই পশ্চিম দিকে ছুটতে লাগলাম। মহেশের বিপদের কথাটা মাথার মধ্যে এতটাই ঘুরপাক খাচ্ছিল যে হাড় কাঁপানো ঠান্ডা কুয়াশাচ্ছন্ন রাতেও আমরা সব ভুলে দৌড়াচ্ছিলাম। অন্ধকারের থেকে চোখটা সরে গিয়েছিল। প্রায় মাইল খানেক ছোটার পর পর দুটো ছোট মাঠ পেরিয়ে একটা ছোট জঙ্গলের সামনে এসে দাঁড়ালাম। আশ্চর্যের বিষয়, শুধু মহেশের বাড়ি ছাড়া এই অতি প্রাকৃতিক দুর্যোগ আর কোথাও হচ্ছে না। চারিদিকের পরিবেশ নিঝুম নিস্তব্ধ। বজ্র কাপালিকের প্রতিশোধেরই যে খেলা এটা, সে বিষয়ে কোনো সন্দেহ রইল না। হঠাৎ সামনের দিকে তাকাতেই একটা নীলাভ ধোঁয়ার কুণ্ডলী জঙ্গলের ভিতর থেকে উঠে যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে মনে হলো। সেই বিকট পোড়া রক্তের গন্ধটা আরো প্রকট হয়ে উঠেছে। চন্দ্রশেখর বলল, যা ভেবেছি ঠিক তাই। শয়তান বর্জ্য কাপালিক রুদ্র রাক্ষসের সাধনা শুরু করেছে, আর মহেশ বাবুর নামে রক্তের আহুতি দিয়েছে। কিন্তু কিন্তু কি এই রুদ্র রাক্ষস? আমি আবার সবিস্ময়ে বললাম, এমন একটা অশুভ শক্তি যার অস্তিত্ব আগে ছিল না। মানুষের হাতেই এর জন্ম। প্রাচীনকালে কোনো এক সাধক নিজের স্বার্থ সিদ্ধির জন্য একাধিক অপশক্তির মিশ্রণে তৈরি করেছিলেন রুদ্র রাক্ষসকে। এই শক্তি সম্পূর্ণরূপে স্রষ্টার নিয়ন্ত্রণে কাজ করে। রুদ্র রাক্ষসের সাধনায় কাঁচা রক্তের আহুতি দিতে হয়, আর যার নামে এই আহুতি দেওয়া, সাধনা শেষ হলে সেই ব্যক্তির রক্ত শোষণ করে তবে এই শক্তি ক্ষান্ত হয়। রক্তের স্বাদ না পেলে ও শক্তি মুক্তি পায় না। সব কিছু শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে এই শক্তি। এর প্রতিকারের উপায় আমার জানা নেই, শুধু চেষ্টা করতে হবে বর্জ্য কাপালিক যেন এই সাধনা কোনোভাবেই শেষ না করতে পারে। শয়তান কাপালিক যে এতটা নিচে নামতে পারে তা আমার ধারণার বাইরে। চন্দ্রশেখরের কথা শেষ হলো না,
হঠাৎ একটা বিকট হাসিতে যেন গোটা জঙ্গলটা কেঁপে উঠল। বুঝলাম এ সেই কাপালিকের হাসি। কাল বিলম্ব না করে আমরা জঙ্গলের ভিতরে ঢুকলাম। জঙ্গল খুব একটা ঘন নয়, ফলে হাসির শব্দ অনুসরণ করে শ্মশান খুঁজে পেতে খুব একটা দেরি হলো না। চন্দ্রশেখরের অনুমানই ঠিক। শ্মশানের এক ধারে যজ্ঞের আগুন জ্বালিয়ে বসেছে মহেশের বাড়িতে দেখা সেই বজ্র কাপালিক। আমি আর চন্দ্রশেখর প্রথমেই সামনে না গিয়ে একটা বট গাছের পেছনে লুকোলাম। একটা মাটির সরা থেকে রক্ত নিয়ে বারবার একটা মন্ত্র বলে সেটা আগুনে চেটাচ্ছে কাপালিক। তার এক পাশে মাটিতে সেই ত্রিশূল পোঁতা, পড়ে রয়েছে একটা লোহার বড় খাড়ার লাল কাপড় দিয়ে মুখ বাঁধা দুটো ছোট মাটির হাঁড়ি। একবার করে সেই ছোট দণ্ডাকার হাড়টা হাঁড়ি দুটোর চার ধারে ঘোরাচ্ছে। ধীরে ধীরে যজ্ঞের আগুন থেকে অদ্ভুত নীল মায়াবী ধোঁয়ার একটা বিভৎস অবয়ব তৈরি হলো। চোখ মুখ কিছু দেখা যাচ্ছে না, কেবল নীল সেই অবয়ব যেন দুহাত বিস্মৃত করে আগুনের বাইরে বেরিয়ে আসছে। প্রকট হচ্ছে তার দৈত্যাকার দেহ। চন্দ্রশেখরের মুখে শোনা রুদ্র রাক্ষস। বন্দি দশা থেকে সে যেন আজ মুক্তি পাচ্ছে। বিভৎস মায়াবী সেই অবয়ব, দৈত্যাকার এক মানব মূর্তি যেন কাপালিকের বিকট হাসির শব্দে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। হঠাৎ ধমকা একটা ঝড় উঠল। বজ্র কাপালিক সেই লাল কাপড় বাঁধা হাড়িটার মুখটা এবার খুলে ফেলল। রুদ্রশ্বাসে আমরা দেখলাম সেই হাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো একটা নরকরটি। অন্য হাড়িটার মুখ খুলতেই কিছু একটা তরল পদার্থ বেরিয়ে এলো। কাপালিক এবার বিড়বিড় করে আবার কি সব মন্ত্র বলে সেই তরল ঢালতে লাগলো নরকরটির উপর। চন্দ্রশেখর ফিস ফিস করে বলল, সর্বনাশ! রুদ্র রাক্ষসের জন্ম হয়েছে। রক্ত না পেলে ও শান্ত হবে না। শুধু ওই নরমুণ্ড একবার মহেশ ঘোষের নাম করে আগুনে দেওয়া মাত্রই সব শেষ। আমাদের যা করার তার আগেই করতে হবে তারানাথ। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু করবেটা কি? চন্দ্রশেখর কিছুক্ষণ ভেবে বলল, সৃষ্টি যখন আটকানো যাবে না তখন বাধ্য হয়ে স্রষ্টাকে আটকাতে হবে। বজ্র কাপালিক একটা নরমুণ্ডের মাথায় সবে হাত রেখেছে। হঠাৎ চন্দ্রশেখর পলকের মধ্যে গাছের পাশ থেকে বেরিয়ে নিঃশব্দে তীর বেগে ছুটে গেল সামনে। তারপর পেছন থেকেই বজ্র কাপালিকের পিঠে মারল এক লাথি। কাপালিক সামনের দিকে ঝুঁকে মাটিতে মুখ থুবড়ে পড়ল। হাতের তরল মাখা নরকরটি ছিটকে পড়ল মাটিতে। ব্যাপারটা এতটাই দ্রুত ঘটল যে কাপালিক বা আমি কেউই এমনটা আশা করিনি। ঘটনার বহুলতা সামলে আমি ছুটে বেরিয়ে এলাম, আর ঠিক তখন যা ঘটল তা এক কথায় রোমহর্ষক। কাপালিক লাথির চোট সামলে সবে মাটি থেকে মাথা তুলেছে, এমন সময় মাটিতে পড়ে থাকা লোহার খাড়াটা তুলে নিয়ে নিজেদের মধ্যে এক কোপে ধর থেকে কাপালিকের মাথাটা নামিয়ে দিল। জটাজুট দাড়ি কাপালিকের কাটা মুন্ডুটা
গড়িয়ে এসে পড়ল আমার পায়ের সামনে। বিভৎস সেই চোখের দৃষ্টি আর বিকৃত সেই মুখের দিকে বেশিক্ষণ তাকাতে পারলাম না। সে উড়ে উঠে চোখ সরিয়ে নিলাম একেবারে। যজ্ঞের আগুনের সামনে রক্ত মাখা খাড়া হাতে উবু হয়ে বসে আছে চন্দ্রশেখর। তার চোখে মুখেও রক্ত, তার দৃষ্টি নিবদ্ধ সামনের দিকে। সেই দৃষ্টি অনুসরণ করে আমি যা দেখলাম তাতে আমার সিদ্ধারার উপর দিয়ে ভয়ের একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। বিভৎস রকমের ছটফট করছে সেই ধোঁয়াময় অবয়ব। রুদ্র রাক্ষস। মুক্তির শেষ মুহূর্তে সে তার সাধনা বন্ধ হয়ে গেছে। মহেশের নাম করে নরমুণ্ড না দেওয়ায় সে এবার শুধু মহেশের না, সব কিছুর ক্ষতি করবে। চন্দ্রশেখর উঠে দাঁড়িয়ে দুপা পিছিয়ে এসে বলল, রাক্ষসের স্রষ্টার মৃত্যুতে সে পাগল হয়ে উঠেছে। তার রক্তের পিপাসা এক্ষুনি না মেটালে গোটা গ্রাম শেষ হয়ে যাবে তারানাথ। সাথে সাথে বাড়ল ঝড়ের দাপট। আগুনের লেলিহান শিখা রুদ্র রাক্ষসের রূপ আরো ভয়ঙ্কর করে তুলেছে। তার ছটফটানি এবার এক অপার্থিব পৈশাচিক চিৎকারে পরিণত হয়েছে। রুদ্র রাক্ষস রক্ত চায়। রক্তের পিপাসা তাকে সব দিক থেকে পেয়ে বসেছে। ধীরে ধীরে আগুন ছেড়ে বাইরে বেরিয়ে আসতে চাইছে সে। কোথায় মহেশ ঘোষের বাড়ি? কোথায় আমার ভবঘুরে জীবন? আর কোথায় তন্ত্র সাধনার নেশা? কোনো কিছুই আর আমার মাথার মধ্যে নেই। বিভৎস এক মৃত্যু দানবের সামনে দাঁড়িয়ে আমি শুধুই মুক্তির উপায় খুঁজছি। বিভীষিকার মধ্যেও এক অলৌকিক সৌন্দর্য লুকিয়ে থাকে। ঝড়ের দাপটে নীল ধোঁয়ার মধ্যে দিয়ে লাফিয়ে ওঠা সেই লেলিহান শিখা সেই রকমই এক অলৌকিক সৌন্দর্যের রচনা করল। এরকম বিভৎস পরিস্থিতির সামনে দাঁড়িয়েও অদ্ভুত রকমের শান্ত চন্দ্রশেখর। হাতে খাড়া নিয়ে সে তাকিয়ে আছে সেই মায়াবী পিশাচের দিকে। আমি তাকে বললাম, কিন্তু এখন কার রক্ত দেব? কিছু তো উপায় থাকবেই এই বিপদ থেকে রক্ষা পাওয়ার। চন্দ্রশেখর তার গলার রুদ্রাক্ষের মালা আমার হাতে খুলে দিল। তারপর আমার দিকে ঘুরে বলল, উপায় একটাই তারানাথ, তুমি ফিরে যাও। মানে ফিরে যাব মানে? তুমি কি করবে? আমি অবাক হয়ে বললাম। চন্দ্রশেখর সেই দানবের দিকে মুখ ফিরিয়ে বলল, এই রাক্ষসের রক্তের স্বাদ মেটাবো। জন্ম হতেই আমি রুদ্রক্ষধারী। আমি একাই একে শান্ত করার জন্য যথেষ্ট। ওর এই সাংঘাতিক সিদ্ধান্তের কথা শুনে আমি ওর হাত চেপে ধরলাম। চন্দ্রশেখরের চোখে জল। সে আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি বলেছিলে না তারানাথ, পর উপকারের থেকে শ্রেষ্ঠ ধর্ম কিছু হয় না। আজ সেই ধর্মের জন্যই নিজেকে বলিদান দেব। আমার যা কিছু আছে সব তোমার। আমি জানি তুমি সেগুলোর মূল্য বুঝবে। আমি চললাম বন্ধু, তুমি ফিরে যাও। আমার কথা রেখো। তুমি অনেক বড় মাপের সাধক হয়ে। এই বলে চন্দ্রশেখর সামনের দিকে এগিয়ে গেল। সে
সেদিন সত্যি চোখ ফেটে জল এসেছিল। চন্দ্রশেখরের জেদের সামনে আমি হার মানতে বাধ্য হলাম। পেছন থেকে অনেকবার ডাকলাম, কিন্তু না, সে আর পেছনে ফিরে তাকায়নি। রক্ত মাখা খাড়া হাতে নিজেকে ঠেলে দিল যজ্ঞের লেলিহান আগুনে। চন্দ্রশেখরের এই শেষ পরিণতি আমি মেনে নিতে পারিনি। অকুস্থল থেকে কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে এলাম। চন্দ্রশেখরের কথাই মিলল। রক্তের স্বাদ পেয়ে ধীরে ধীরে শান্ত হয়ে গেল রুদ্র রাক্ষস। গ্রামে ফিরে এসে দেখি ততক্ষণে ভোরের আলো ফুটে গেছে। এতটা সময় কোথা দিয়ে কেটে গেল বুঝতে পারলাম না। মহেশের বাড়ির সামনে এলাম। আশ্চর্য, কালকের দুর্যোগের লেশ মাত্র নেই। সে আমাদের জন্যেই অপেক্ষা করছিল। আমাকে দূর থেকে আসতে দেখে দৌড়ে এসে বলল, চক্রবর্তী মশাই, আপনি ঠিক আছেন তো? আপনাদের কৃপায় কাল প্রাণে বেঁচেছি। আপনারা মানুষ না, দেবতা। তা ভট্টাচার্য মশাই কোথায়? ওনাকে দেখছি না। আমি নির্জীবের মতো বললাম, ওনাকে আর দেখতে পাবেন না মহেশবাবু। সব ঘটনা শুনে মহেশ ঘোষ সন্তান হারা এক পিতার মতোই বুক চাপড়াতে লাগলো। অতিরিক্ত কষ্টে মানুষের চোখের জল শুকিয়ে যায়। আমারও ঠিক তাই অবস্থা হলো। চন্দ্রশেখরের সাথে আমার রক্তের সম্পর্ক না থাকলেও দুদিনের আলাপেই আত্মার সম্পর্ক তৈরি হয়েছিল। ঘরে এসে তার ব্যবহার করা জিনিসগুলো দেখতে লাগলাম। মহেশ ঠিকই বলেছিল, চন্দ্রশেখর সাক্ষাৎ দেবতা। নিজের প্রাণ দিয়ে সে আমাদের সকলের প্রাণ রক্ষা করে গেল। জীবনের এতগুলো দিন পেরিয়ে এসেও তার ঋণ শোধ করতে পারলাম না। মৃত্যু হয়েও তার কর্ম তাকে অমর করে রেখেছে। তারানাথ থামল। লক্ষ্য করলাম ওর চোখ জলে ভিজে এসেছে। চন্দ্রশেখরের কাহিনী সত্যি মনে একটা দাগ কেটে দিয়ে গেল। মনটা কিরকম যেন ভারী হয়ে এলো। আজকের স্বার্থন্যাসী মানুষের ভিড়ে এই চন্দ্রশেখরের মতো একটা বন্ধু পাওয়াও যে সৌভাগ্যের বিষয়। তারানাথ চোখ মুছে পাশিংশটা ছাইদানিতে গুঁজে দিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তারানাথই মৌনতা ভেঙে বলল, এরপর আর কি? চন্দ্রশেখরের পারলৌকিক ক্রিয়া সমাপ্ত করে মহেশ ঘোষের বাড়ি থেকে বেরিয়ে এলাম। সে আমাকে আরো কিছুদিন থাকার অনুরোধ করেছিল, কিন্তু না, আর পারলাম না। তার কল্যাণ কামনা করে সেই গ্রাম ছাড়লাম। অশ্বিনী বলল, চন্দ্রশেখরের মধ্যে কি একটা জিনিস আপনি দেখেছিলেন বললেন, সেটা কি? পরবর্তীকালে হস্তরেখা বিদ্যা, ভাগ্য গণনা এসব বিষয়ে পড়াশোনা করে জানতে পারি চন্দ্রশেখর শুভ মুহূর্তে জন্ম নিলেও তার আয়ু বেশি দিন ছিল না। খুব সম্ভবত তার বাবা মা দেবাদিদেব মহাদেবের কাছে মানত করে চন্দ্রশেখরকে পুত্র হিসেবে পেয়েছিলেন। চন্দ্রশেখর ছিল ক্ষণজন্মা। হয়তো অল্প বয়সেই সে পাণ্ডিত্য অর্জন করবে, এমনই ছিল তার আশীর্বাদ। তার জ্ঞান,
পরোপকার এসব ছিল ঈশ্বর প্রদত্ত বিশেষ গুণ। তার কপালের ওই শিরাবিন্যাস, তার হাতের রেখা পরবর্তীতে আমার অনুমানকে আরো পোক্ত করেছিল। এক অদ্ভুত দৈব শক্তির ভাণ্ডার ছিল চন্দ্রশেখর। না হলে ওই রুদ্র রাক্ষস কি আর তার রক্ত পেয়েই এমন শান্ত হয়ে যায়? শুধু একটা জিনিস আজও আমার কাছে রহস্যই থেকে গেল। সেটা কি? আমি জিজ্ঞেস করলাম। তারানাথ মৃদু হেসে বলল, চন্দ্রশেখরের ভাগ্য তাকে তার ওই কর্মের দিকে ঠেলে দিয়েছিল, নাকি তার কর্ম তাকে তার ভাগ্যের দিকে ঠেলে দিয়েছিল, তা আজও আমার অজানা, সত্যিই অজানা। আজকের এই গল্পে অশ্বিনী এবং বজ্রকাপালিকের চরিত্রে ছিলেন প্রমোদ, কথক ও চন্দ্রশেখরের চরিত্রে ছিলেন অভিজিৎ, তারানাথের চরিত্রে ছিলেন হ্যাপি, দোকানির চরিত্রে ছিলেন সৌগত, সোনামণির চরিত্রে ছিলেন বর্ণালী। এছাড়াও আজকের গল্পে সূত্রধারের ভূমিকায় ছিলাম আমি, সঞ্চারী ভট্টাচার্য। আশা করি আজকের কাহিনী আপনাদের ভালো লেগেছে। এমন কাহিনী আরও শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর শুনতে থাকুন তারানাথ তান্ত্রিকের মনোগ্রাহী সমস্ত কাহিনীগুলি। যারা যারা তাদের লেখনী দিয়ে আমাদের সমৃদ্ধ করতে চান, তারা তারানাথ তান্ত্রিকের ফ্যানফিকশন লিখে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ওয়ার্ড ফাইলে পাঠিয়ে দিতে পারেন। মনে রাখবেন, তারানাথ তান্ত্রিকের ফ্যানফিকশনের ক্ষেত্রে আমরা শব্দ সংখ্যা রেখেছি 5000 থেকে 5500 শব্দ, তবে অনধিক 6000 শব্দ পর্যন্ত আমরা কাহিনী সংগ্রহ করব এবং যেটি আমাদের পছন্দ হবে সেটি উপযুক্ত পারিশ্রমিকের বিনিময়ে আমরা ক্রয় করে আমাদের চ্যানেলের মধ্যে দিয়ে প্রদর্শিত করবার সচেষ্ট হব। তাই আমাদের পাশে থাকুন এবং এইভাবেই আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম এবং অপেক্ষায় রইলাম নতুন নতুন গল্পের, যেগুলো পাঠিয়ে আপনারা আমাদের সমৃদ্ধ করতে পারেন। তাহলে মন দিয়ে শুনতে থাকুন আপনাদের পছন্দের শাম্ভবী প্রোডাকশনস, যেখানে গল্প কথা বলে।